হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা লজ অফ মোশন পড়ব। তোমরা আর দেরি না করে খাতা আর পেন নিয়ে বসে পড়ো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যার কিছুটা ধারণা তোমরা ক্লাস 9-এই পেয়েছো। সেটা হচ্ছে নিউটনস ল। তো লজ অফ মোশন বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে বডির দুটো অবস্থা থাকে, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন, তাই তো? রেস্ট আর মোশন। ফার্স্ট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে রেস্ট আর মোশন আমরা যখন ভেক্টর করেছি তখন আমি বলেছিলাম যে আমরা একটা বডির পজিশন যদি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মোশনে আছে। আর যদি দেখি যে বডির পজিশন টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ না করছে তাহলে সেটাকে আমরা বলবো কি, যে বডি রেস্টে রয়েছে। এই রেস্ট আর মোশন এগুলো আবার কিসের উপরে ডিপেন্ড করে? তার নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেমের উপরে। তো এই রেস্ট আর মোশন এই সম্পর্কিত যে সূত্রগুলো, সেগুলো প্রথম তোমরা জানো যে বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। তার 3টে সূত্র তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাই তো? তো লসগুলো আরেকবার একটু আমরা স্মরণ করিয়ে দিই। ফার্স্ট ল কি ছিল? ফার্স্ট লটা হচ্ছে এইরকম যে ধরো কোনো একটা বস্তুর উপরে আমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে সেই বডিটা যদি রেস্টে থাকে তাহলে রেস্টেই থাকবে, আর যদি মোশনে থাকে তাহলে সে কি করবে? ইউনিফর্ম স্পিড নিয়ে সেম স্ট্রেট লাইনে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে বডির রেস্ট বা মোশন যে অবস্থাতে থাকবে সেই অবস্থাই মেনটেন করবে। এটাই ছিল হচ্ছে ফার্স্ট ল। বাইরে থেকে কোনো এক্সটার্নাল কোনো ফোর্স যদি অ্যাপ্লাইড না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটাই ছিল ফার্স্ট ল। তো ফার্স্ট ল আমরা প্রতিদিনের জীবনের মধ্যে এরকম আমরা দেখতেই পাই যে ফার্স্ট ল কোথায় কোথায় অ্যাপ্লিকেশান হয়। যেমন দেখো, আমরা কোনো একটা জিনিসকে ধরো রেখে দিলাম, মেঝের উপরে রেখে দিলাম, তো সেই জিনিসটা মেঝের উপরেই পড়ে থাকবে যতক্ষণ না তুমি ওটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে যাচ্ছ। ঠিক আছে? ঠিক একই রকমভাবে ধরা যাক কোনো একটা বডি মোশনে রয়েছে, আমরা তার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে বডিটা কি করবে? ওই একই স্পিড নিয়ে সেম স্ট্রেট লাইনে চলতে শুরু করবে। তো এগুলো হচ্ছে নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট এর ইম্পর্টেন্স কি? প্রথম যে ইম্পর্টেন্সটা সেটা হচ্ছে একটা প্রপার্টি, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে প্রপার্টিটা সম্বন্ধে আমরা জানতে পারি সেটা হচ্ছে ইনারশিয়া বা জড়তা। আর সেকেন্ড প্রপার্টি যেটা, সেটা হচ্ছে ডেফিনিশন অফ ফোর্স। ডেফিনিশন অফ ফোর্স এগুলো সবই তোমরা ক্লাস 9-এ পড়েছো, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। ইনারশিয়া হচ্ছে যে কোনো বস্তুরই একটা প্রবণতা থাকবে, একটা টেন্ডেন্সি থাকে, যে টেন্ডেন্সির জন্য সে তার রেস্ট বা তার গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইনারশিয়া। যেমন ফ্যানটা চলছিল, তুমি সুইচ অফ করে দিলে, ফ্যান কিন্তু তারপরেও চলছে। ফ্যান চলছিল কেন? ফ্যান চলছিল তার মধ্যে ইলেকট্রিসিটি যাওয়ার জন্য তার তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছিল। তো যখনই আমরা ফ্যানের সুইচ অফ করে দেব তখন ইলেকট্রিক সাপ্লাই জিরো হয়ে গেল। তাহলে ইলেকট্রিক সাপ্লাই যদি না থাকে সেটা তো থেমে যাওয়া উচিত। কিন্তু মজার ব্যাপার হলো
ফ্যানটা কিন্তু তখনও চলে। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে ইনার্শিয়ার জন্য হয়, ঠিক আছে। তেমনি ধরা যাক আমি একটা ব্যাগকে পাশের ঘরে রেখে দিলাম, যতক্ষণ না তুমি সেই ব্যাগটাকে তুমি ওই ঘর থেকে এইখানে না নিয়ে আসবে, ব্যাগটা কিন্তু নিজে নিজে চলে তোমার এইখানে আসতে পারবে না। তুমি ধরো হঠাৎ করে মনে মনে ভাবলে যে ব্যাগ তুই এই ঘরে চলে আয়, তাহলে কি ব্যাগটা চলে আসতে পারবে? তা কিন্তু নয়। কারণ কি? কারণ হলো ব্যাগটা রেস্টে থাকছে, রেস্টে রয়েছে, এবং তার রেস্টে থাকার যে প্রবণতা, এটা কি আমরা বলছি কি স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। ব্যাগের উপরে যতক্ষণ না তুমি বল বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করছো, ততক্ষণ কিন্তু ব্যাগটা ওই ঘর থেকে এই ঘরে মুভমেন্ট করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ওই ডেফিনিশন থেকেই আসছে যে এক্সটার্নালি আমরা একটা কিছু প্রয়োগ করব, যে প্রয়োগ করার জন্যই বডির ওই রেস্ট বা মোশন এই কন্ডিশনটা চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ফোর্স। তাহলে বাইরে থেকে আমরা যা প্রয়োগ করলে বস্তুর স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন হয়, স্থিতি বা গতি জাড্যের পরিবর্তন হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে ফোর্স, ঠিক আছে। তাহলে ফার্স্ট ল এইটুকুই। ফার্স্ট ল এর অনেক এক্সাম্পল তোমরা ক্লাস 9-এ পড়েছো, এক্সাম্পল নিয়ে আর আমি সময় নষ্ট করছি না। আমরা আসছি সেকেন্ড ল, সবচেয়ে ইম্পর্টেন্ট নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে। ফার্স্ট ল থেকে আমরা জানতে পারলাম যে জাড্য ধর্ম বা ইনার্শিয়া প্রপার্টি, আর হচ্ছে ফোর্সের ডেফিনিশন। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে যে একটা বডির উপরে আমরা ফোর্স তো অ্যাপ্লাই করলাম, এবার ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? বস্তুর মোশন হলো, ঠিক আছে। যদি স্থির অবস্থায় থাকে তার মোশন হলো, বা যদি তার মোশনে থাকে তাহলে সে আরও জোরে চলবে, অথবা সেই বডিটাকে যদি আমি উল্টো দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, বডিটা থেমে যাবে। এবার এই যেই বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করলাম, সেই এক্সটার্নাল ফোর্সটা নিউটন সেকেন্ড ল বলছে তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে প্রথম বলা হলো যে এই যে বল ফোর্সটা অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল ফোর্স, এটা কার সঙ্গে ইকুয়াল হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আর কি বলছে? আর বলা হচ্ছে যে এই যেই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা যেদিকে ক্রিয়া করবে, যেদিকে অ্যাক্ট করবে, সেই দিকেই মোমেন্টামের চেঞ্জটা হবে। তাহলে নিউটনসের সেকেন্ড ল আমরা যদি একসঙ্গে করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বডির উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছি, সেই ফোর্সটা কি হয়ে গেল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে সেই দিকেই ভরবেগের পরিবর্তনটা হবে। এবারে আমরা এটার গাণিতিক রূপটা ডিসকাস করব, এবং আমরা দেখব যে এই সেকেন্ড লকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কেন বললাম, ঠিক আছে। নিশ্চয়ই কিছু কারণ আছে যার জন্য আমরা বলছি নিউটনসের এই তিনটে লয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড ল। দেখো, আমি ধরা যাক আমরা যে এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এক্সটার্নাল ফোর্সটাকে আমি ধরে নিচ্ছি এফ, এবং যে অবজেক্টটার উপরে অ্যাপ্লাই করব সেটার মাস ধরো আমি ধরে নিচ্ছি এম, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে প্রাথমিক যে ভরবেগ ছিল, ইনিশিয়াল মোমেন্টাম, ভরবেগ তো তোমরা সবাই জানো, ভর আর বেগের গুণফল। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি এম ইউ,
ইউটা হচ্ছে ইনিশিয়াল স্পিড। ফাইনাল মোমেন্টাম সেটাকে যদি আমরা p2 লিখি, দ্যাট ইজ ইকুয়াল টু mv, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টামটাকে আমরা লিখতে পারি p2 মাইনাস p1, এটাকে আমি সংক্ষেপে ডেল্টা পি লিখব। ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম তার চেঞ্জ বোঝানোর জন্য আমরা তার আগে একটা ডেল্টা দিয়ে দেব। আর টাইম যেটা, এই টাইমটাকে আমি ধরো ডেল্টা টি ধরে নিচ্ছি। তাহলে আমি এভাবে বলতে পারি যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, আবার দেখো এই ডেল্টা পিটাকে আমি কি লিখতে পারি? ডেল্টা পি মানে হচ্ছে mv মাইনাস mu, তাই তো? তাহলে এটাকে আমি এবার একটা ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, কে ইন্টু ডেল্টা পির জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি mv মাইনাস mu বাই ডেল্টা টি, বা কে ইন্টু m ইন্টু v মাইনাস ইউ বাই ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কে এম এ। ওকে, এবার এই কে এটা একটা কনস্ট্যান্ট, এই কেটা আমরা কি করে পাবো? কেটা ইউনিট ফোর্স এর ডেফিনিশনে বলা হলো যে কোনো একটা বডির উপরে যদি আমরা ইউনিট মাসের বডি হয় তার ইউনিট অ্যাক্সিলারেশন তৈরি করতে গেলে যে ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে ইউনিট ফোর্স। তাহলে তাই যদি হয় সেখান থেকে আমরা বলতে পারি যে m ইজ ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে কি হবে? f ইজ ইকুয়াল টু 1, তার মানে k ইজ ইকুয়াল টু অলসো 1। তাহলে লটা এবার আমাদের কি দাঁড়ালো? দাঁড়ালো এইরকম যে f ইজ ইকুয়াল টু তাহলে f ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে আমি m e। ঠিক আছে, তো এইটাই হচ্ছে নিউটনসের সেকেন্ড লয়ের একটা গাণিতিক রূপ। ঠিক আছে, কিন্তু আমরা জানি ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশন ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। এটা অ্যাকচুয়ালি আমাদের এইভাবে লিখব। আর এখান থেকেই আমাদের ওই যে সেকেন্ড পার্ট যেটা বলা হয়েছিল যে ফোর্স যেদিকে কাজ করবে সেই দিকেই ভরবেগের পরিবর্তন হবে। মোমেন্টামের চেঞ্জ মানেই অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা হয়ে যাবে কি ফোর্সের ডিরেকশনের একই রকমভাবে হবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো? ধরা যাক আমাদের এই একটা বডি রয়েছে যার মাস হচ্ছে m, তাহলে এর উপরে যদি আমি ফোর্স এই দিকে অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট কি হবে? এটা একটা অ্যাক্সিলারেশন পেয়ে যাবে, সেম ডিরেকশানে এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটাকে মোমেন্টাম দিয়ে প্রকাশ করি তাহলে আমরা বলবো f ইজ ইকুয়াল টু m ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, তাহলে এই গেল আমাদের নিউটন সেকেন্ড ল। এই সেকেন্ড ল থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি বলো তো? আমরা আগের ইয়েতে পেয়েছিলাম কি ফোর্সের ডেফিনিশন পেয়েছিলাম, কিন্তু ফোর্স কি করে আমরা মেজার করতে পারবো সেটা কিন্তু পাইনি। এখান থেকে আমরা কিন্তু ফোর্সের মেজারমেন্ট করতে পারছি। ঠিক আছে, এবারে বলি যে এই যে নিউটনসের লটা তোমরা দেখলে, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে
সমস্ত নিউটনের অন্য সূত্রগুলোকেও আমরা বের করতে পারবো। তো এখন পর্যন্ত আমরা ফার্স্ট ল দেখলাম, সেকেন্ড ল দেখলাম। দেখা যাক যে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল কি করে আসে। তাহলে ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল অফ মোশন। কি আছে আমাদের? F ইজ ইকুয়াল টু mE, সেকেন্ড ল। এবারে এটা অ্যাকচুয়ালি এফটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, ওকে, এটাকে আমরা এফ এক্সটার্নালও লিখতে পারি। তো দেখো, ইফ এফ ইজ ইকুয়াল টু 0, যদি আমরা এফটাকে 0 করে দিই তাহলে কি হবে? তাহলে এম এ ইজ ইকুয়াল টু 0। আবার এম নট ইকুয়াল টু 0, এম যেহেতু 0 হতে পারে না, তাহলে এ ইজ ইকুয়াল টু 0 অ্যাজ এম নট ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কি? এ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি আমাদের এক্সটার্নাল ফোর্সটা 0 হয়। তাহলে দেখো A0 এটার মানেটা কি? এ মানে কি? এ মানে জানি আমরা V মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস V ইজ ইকুয়াল টু ইউ। এবারে আমরা চলে আসি ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছিল? যে যদি আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে এইটা ধরো রেস্টে রয়েছে, আমি এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম না, এটা রেস্টেই থাকবে। দেখো এইটা যদি এইভাবে আমি এখানে রেখে দিলাম, ধরো মেঝের উপরে বা আমার এটার উপরে আমি এইভাবে রেখে দিলাম, এর ভেলোসিটি কত? অবশ্যই 0। তাহলে ইউ 0, ইউ যদি 0 হয় তাহলে আমরা 5 মিনিট পরেও যদি দেখি এটা ভি ইজ ইকুয়াল টু কত হবে? 0, কারণ ফোর্স অ্যাপ্লাইড হয়নি। তার মানে যদি কোনো অবজেক্ট রেস্টে থাকে তাহলে সে অনন্তকাল ধরে রেস্টেই থাকবে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাই তো? এবারে ধরো কোনো একটা বডি মোশনে রয়েছে, এইটা আমরা এরকমভাবে যাচ্ছে, এইরকমভাবে এটা যাচ্ছে। আমরা যদি এটার উপরে ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হওয়া উচিত? ভি ইজ ইকুয়াল টু ইউ। তার মানে কি? যা তার স্পিড ছিল সেই স্পিড নিয়েই অনন্তকাল ধরে ওই একই স্ট্রেট লাইন ধরে চলতে শুরু করবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস জানতে পারলাম? প্রথম কথা হচ্ছে যে যদি বডির উপরে এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে বডি রেস্টে থাকলে রেস্টই থাকবে, আর যদি রেস্টে না থাকে তাহলে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে শুরু করবে। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হলো ভেলোসিটির ডিরেকশন এবং তার ম্যাগনিটিউড দুটোই কনস্ট্যান্ট থাকবে। ডিরেকশন কনস্ট্যান্ট থাকবে কিভাবে? যদি স্ট্রেট লাইনে যায়। আর ম্যাগনিটিউড মানে তার কোনো রকমের সমদ্রুতি নিয়ে চলতে শুরু করবে। তাহলে এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে সেকেন্ড ল থেকেই কিন্তু আমরা ফার্স্ট লটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? বেশ, এবারে আমি চলে আসি চট করে থার্ড লটা একটু সংক্ষেপে বলে দিই। থার্ড ল, থার্ড ল কি? থার্ড ল বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীত হবে। তো ক্রিয়া আর প্রতিক্রিয়া ব্যাপারটা কি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি একই বস্তুর উপরে ক্রিয়া করে? তাহলে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে, প্রথম আমরা বললাম অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এই অ্যাকশন আর রিয়াকশন এই দুটো কি সেম বডির উপরে কাজ করবে?
বোঝা যাক ব্যাপারটা কি হয়। ধরো এই দেয়ালের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। দেয়ালের উপরে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব তখন দেয়ালও কিন্তু আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। তো আমি দেয়ালের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটাকে আমি বলছি অ্যাকশন, আর দেয়াল আমার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে আমি বলছি রিয়াকশন। তাহলে এটা বোঝা গেল যে অ্যাকশন আর রিয়াকশন এই দুটো কিন্তু সেম অবজেক্টের উপরে কাজ করবে না। ঠিক আছে, তাহলে অ্যাকশন রিয়াকশন সেম অবজেক্টের উপরে কাজ করছে না। যদি সেম অবজেক্টের উপরে কাজ করতো তাহলে কি হতো বলো তো? আমরা জানি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কোনো একটা বডির উপরে যদি কাজ করে, আমরা জানি দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর এদের লব্ধি কি হয়? শূন্য হয়ে যায়। তার ফলে বডির কোনো মোশনই হতো না। কিন্তু আমরা কি করি বাস্তবে? ধরো ফুটবলের মধ্যে আমি কিক করলাম, ফুটবলটা এগিয়ে যায়, তাই তো? তাহলে যদি অ্যাকশান আর রিয়াকশান এই দুটো সমান এবং বিপরীত আমি বলছি, কিন্তু তা সত্ত্বেও এরা একটা আরেকটাকে ব্যালেন্স করছে না। এর কারণ কি? কারণ হচ্ছে অ্যাকশান আর রিয়াকশান এই দুটো কিন্তু সেম অবজেক্টের উপরে কাজ করে না, দুটো আলাদা আলাদা অবজেক্টের উপরে কাজ করে। ঠিক আছে, বেশ। তাহলে নিউটনসের থার্ড ল, এই গেল নিউটনসের থার্ড ল। এর অনেক অ্যাপ্লিকেশান আমরা প্রতিদিন দেখতে পাই। আমি রাস্তায় দিয়ে হাঁটতে পারছি, সেটাও এই রিয়াকশানের জন্যই। মাটির উপরে তুমি যখন দাঁড়িয়ে রয়েছো, মাটি তোমার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। ঠিক আছে, এই ফোর্সের জন্যই কিন্তু তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারছো। তোমার সামনের দিকে যে ফোর্স, সামনের দিকে যে তুমি এগোতে পারছো, সেটা হচ্ছে এই রিয়াকশান ফোর্সের জন্যই। ঠিক আছে, রকেট ওপরের দিকে যায়, সেটাও ওই অ্যাকশান রিয়াকশানের জন্যই হয়। এবারে আমরা আসবো নেক্সট, যেটা আমি প্রথমেই বলেছি যে সেকেন্ড ল অফ মোশন ইম্পর্টেন্ট একটা ল। সেকেন্ড ল থেকে আমরা সব ল পেতে পারি। তাহলে দেখি আমরা যে সেকেন্ড ল থেকে থার্ড ল আমরা আসতে পারি কি না। ঠিক আছে, কারণ শুধু আমাদের বললে তো হবে না যে সেকেন্ড ল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ল। নিশ্চয়ই এই লটার গুরুত্ব রয়েছে অন্য রকমভাবে, কারণ এই ল থেকে আমি ফার্স্ট ল আসতে পারি, আবার থার্ড ল আসতে পারি। দেখা যাক। তাহলে এবারে আমার কাজ হবে থার্ড ল ফ্রম সেকেন্ড ল। বেশ, তো ধরা যাক দুটো অবজেক্ট রয়েছে। ঠিক আছে, এটা m1 মাস 1 নম্বর অবজেক্ট, আর তার সঙ্গে আরেকটা অবজেক্ট রয়েছে, ধরো এটা হচ্ছে m2 মাস 2 নম্বর অবজেক্ট। দুটো একটা আরেকটাকে গিয়ে ধাক্কা মারলো। তো ধরো এইটা আর এইটা একটু দূরে সরিয়ে দিই, এটাকে m2। এই অবজেক্টটা গিয়ে এটাকে ধাক্কা মারলো। ঠিক আছে, তো যখন গিয়ে এটার উপরে ধাক্কা মারবে তখন কি হবে? এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আবার একই রকমভাবে এইটাও এর উপরে কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে। নিউটনস থার্ড ল তাই বলছে। তো আমরা এবার দেখব যে সেকেন্ড ল থেকে এটা কি করে প্রুভ করা যায়। তো দেখো এই m1 আর m2 m1 ভরের বস্তু, ফোর্স অন m1, এটাকে আমি F12 করলাম। 1 নম্বরের উপরে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, কে অ্যাপ্লাই করছে? 2 নম্বর। ঠিক আছে, একই রকমভাবে ফোর্স অন m2 এটাকে আমি ধরে নিচ্ছি F21। ঠিক আছে, তো দেখো আমি জানি যে ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে কি হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন হবে বা মোমেন্টামের চেঞ্জ হবে, তাই তো? তাহলে তাই যদি হয়
তাহলে আমি এটা লিখতে পারি যে F12 দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা P1 বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা P1টা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম অফ 1 নম্বর অবজেক্টের। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি এটাও লিখতে পারি যে F21 ইজ ইকুয়াল টু কত, ডেল্টা P2 বাই ডেল্টা টি। ঠিক আছে, এবারে দেখো এই যে অবজেক্ট, এই অবজেক্টের এই দুটো মিলিয়ে আমাদের যদি একটা সংস্থা, একটা সিস্টেম ধরে নিই, এই সিস্টেমের মধ্যে বাইরে থেকে কি কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়েছে? হয়নি। আমি দেয়ালের উপরে ঠেলছি, দেয়াল আমাকে ঠেলছে। এখানে কি দেয়ালের উপরে আমি বাদে আর কেউ ফোর্স অ্যাপ্লাই করছে? করছে না। বা আমার হাতের উপরে দেয়াল বাদে আর কেউ কি ফোর্স অ্যাপ্লাই করছে? করছে না। তাহলে এখানে এক্সটার্নাল, এই পুরো সিস্টেমটার উপরে এক্সটার্নাল ফোর্স কত হবে? 0। ঠিক আছে, তাহলে ফোর্স অন দ্য সিস্টেম যদি আমরা F লিখি, দ্যাট ইজ ইকুয়াল টু F12 প্লাস F21, এটা বলা যায়। তাহলে আমি এটা বলতে পারি যে টোটাল যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা কত, F12 প্লাস F21। ঠিক আছে, এবারে দেখো আমি এই যে সিস্টেম যেটা রয়েছে, এই সিস্টেমের উপরে এক্সটার্নাল ফোর্স কত হয়েছে? 0। তাহলে ফোর্স অন এক্সটার্নাল ফোর্স, আচ্ছা এক মিনিট, since no external force is applied, force is applied, সিস্টেমের উপরে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হয়নি। যদি সিস্টেমের উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড না হয় তাহলে তার মোমেন্টামেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি বলতে পারি চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন যেটা হবে সেটা কত হবে? মোমেন্টামটা, চেঞ্জ অফ মোমেন্টামটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম 0, এটার মানেটা কি? চেঞ্জ অফ মোমেন্টাম মানে আমরা জানি ডেল্টা P1 প্লাস ডেল্টা P2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দাঁড়াচ্ছে কি, ডেল্টা P1 ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা P2। দুপাশে আমরা ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই। ডেল্টা P1 বাই ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু কত? F12 ইজ ইকুয়াল টু F21। দেখো নিউটনস থার্ড ল এটাই বলছে যে 1 নম্বর অবজেক্টের উপরে 2 নম্বর যে ফোর্স অ্যাপ্লাই করবে দ্যাট ইজ ইকুয়াল টু 2 নম্বরের উপরে 1 নম্বর যে ফোর্স অ্যাপ্লাই করবে, এই দুটো ইকুয়াল এবং অপোজিট হয়ে যাবে। সেটা আমাদের কিন্তু ওই নিউটনসের সেকেন্ড ল থেকেই আমরা থার্ড লতে আসতে পারলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সেকেন্ড ল থেকে আমরা কিন্তু ফার্স্ট ল এবং থার্ড ল দুটোই আমরা আসতে পারি। ঠিক আছে, এবারে আমি একটু একটা এক্সাম্পল, থার্ড লয়ের একটা এক্সাম্পলের মধ্যে চলে আসি। খুব মজার ঘটনা, সেটা হচ্ছে মোশন অফ লিফট। আমরা লিফটে সবাই চলেছি, তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আর লিফটের থেকেও ভালো উদাহরণ হচ্ছে তোমরা মেলাতে নাগরদোলায় চড়েছো। নাগরদোলায় যখন চড়ো তখন নাগরদোলা যখন উঠতে থাকে, মানে ঘুরতে থাকে, ওপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, তখন তোমাদের কীরকম ফিলিংস হয়? মজা লাগে?
যখন লিফটটা ওপরের দিকে চলে তখন অসুবিধা হয় না। অসুবিধা হয় কখন? যখন লিফটটা ওপর থেকে ঘুরে নিচের দিকে নামে, তাই তো? লিফট যখন নিচের দিকে নামে তখন আমাদের মনে হয় যেন আমরা একেবারে হালকা হয়ে যাচ্ছি, আর হালকা হয়ে গেলেই আমাদের অসুবিধা বেশি হয়। ওপরের দিকে যখন উঠে তখন কিন্তু অতটা অসুবিধা হয় না, ওপরের দিকে উঠলে আমরা ভারী হয়ে যাই। ঠিক একই রকমভাবে লিফটের ক্ষেত্রেও তাই। লিফট ধরো অনেক স্পিডে কোনো একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ে তুমি গেছো, তো নিচ থেকে ওপরের দিকে উঠছে, লিফট প্রচণ্ড জোরে ওপরের দিকে উঠছে, তাহলে আমাদের মনে হবে যে আমরা একটু ভারী হয়ে গেছি। আবার লিফটটা যদি ওপর থেকে স্পিডে নিচের দিকে নামে তখন তোমার মনে হবে যেন তুমি একটু হালকা হয়ে গেছো। তো এটা কেন হয় এটাই আমরা আসবো এই অ্যাকশান রিয়াকশান দিয়ে, ঠিক আছে? তো তার আগে আমাদের জানা দরকার যে এই আমরা যে ওয়েটটা ফিল করি এটা অ্যাকচুয়ালি কি। তো আমরা অ্যাকচুয়ালি ওয়েট ফিল করি কেন? আমরা যখন কোনো সারফেসের উপরে রয়েছি, ধরো আমি এই মেঝের উপরে দাঁড়িয়ে আছি, মেঝের উপরে যখন দাঁড়িয়ে আছি তখন আমার উপরে কি ফোর্স কাজ করছে? ধরো মেঝের উপরে তুমি এই মেঝের উপরে একটা অবজেক্ট রয়েছে, ধরো তুমিই দাঁড়িয়ে রয়েছো। তো আমি যখন দাঁড়িয়ে আছি তখন আমাকে আর্থ নিজের সেন্টারের দিকে টানছে, যেটাকে আমরা অভিকর্ষ বল বা ফোর্স অফ গ্র্যাভিটি বলি। এইটা হচ্ছে এমজি। তাহলে আমি মেঝের উপরে কতটা বল প্রয়োগ করলাম? এই এমজি বল দিয়ে আমি মেঝের উপরে চাপ দিচ্ছি। নিউটনস থার্ড ল কি বলছে? মেঝেও আমাকে ছেড়ে দেবে না, মেঝেও আমার উপরে কিন্তু একটা রিয়াকশান দেবে। এই যে রিয়াকশানটা, এটাই হচ্ছে আমার উপরে প্রযুক্ত বল, এইটাই আমি ফিল করি। আমার ওয়েট বলতে আমি বুঝি হচ্ছে এইটা। আমি স্প্রিং তুলা দিয়ে যখন কোনো একটা বস্তুকে এরকমভাবে আমরা ঝুলিয়ে দিচ্ছি তখন স্প্রিং তুলায় কিন্তু এই 8টা মেজারমেন্ট করে রিয়াকশানটা। অবজেক্ট যখন রেস্টে থাকে তখন 8টা কী হয়ে যায়? এক্স্যাক্টলি ইকুয়াল টু এমজি হয়ে যাবে, কারণ বডির কোনো মোশন নেই। সুতরাং বডির উপরে কী হবে? মানে নিট যে ফোর্সটা নেট ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে 0, সেই জন্য আর ইজ ইকুয়াল টু এমজি হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কতটা ওজন ফিল করব সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? যে তুমি কোনো একটা সারফেসের উপর যখন রয়েছো তখন সারফেস তোমাকে কতটা ফোর্স দিয়ে ওপরের দিকে ঠেলছে, সেই ফোর্সটাই হচ্ছে তোমার ওজন। ক্লিয়ার? বেশ, এবারে দেখি আমি লিফটের ব্যাপার। লিফটে আমরা প্রথমে ধরো লিফটটা রেস্টে রয়েছে, লিফট রেস্টে রয়েছে। ফার্স্টে তুমি গিয়ে লিফটের উপরে উঠলে, লিফট দাঁড়িয়ে আছে, কোনো সুইচ দাবাওনি, সুইচ না টিপলে কি হবে? তাহলে এই ধরো লিফটের বাক্স, এই লিফটের মেঝের উপরে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার ওয়েট কাজ করবে নিচের দিকে এমজি, আর লিফটের মেঝে একটা রিয়াকশান দেবে সেটা হচ্ছে আর। এই আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? এমজি। মানে রেস্টে থাকলে তোমার যা ওয়েট হতো এমজি, সেটাই হয়ে যাবে লিফটে থাকা অবস্থায় ওজন। লিফটের মেঝেও ওই একই রিয়াকশান দিচ্ছে, সেই জন্য তখন তোমার ওয়েট মনে হবে এমজিই রয়েছে। এবারে নেক্সট যে কেসটা আমরা করব সেটা হচ্ছে লিফট মুভিং আপ, ওপরের দিকে উঠছে উইথ অ্যাক্সিলারেশন ই। ঠিক আছে? ফোর্স কিন্তু এই একই রকমই আছে, নিচের দিকে এমজি আর ওপরের দিকে হচ্ছে আর। মানে এমজিটা কার উপরে কাজ করছে? আমি লিফটের ওপরে ফোর্স অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এমজি। আর লিফট আমার উপরে যে রিয়াকশান, আপওয়ার্ড যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে আর। এবারে দেখো তুমি লিফটের সঙ্গে ওপরের দিকে উঠছো, ঠিক আছে?
তাহলে আমরা এখানে নেট যে ফোর্সটা কাজ করবে সেটা অবশ্যই আর গ্রেটার দেন এমজি হতে হবে। আর গ্রেটার দেন যদি এমজি না হয় তাহলে ওপরের দিকে উঠতে পারবে না, লিফট যেহেতু ওপরের দিকে উঠছে, তাহলে আপওয়ার্ড ফোর্স হয়ে যাবে কত, আর মাইনাস এমজি। এটা হচ্ছে ওপরের দিকের নেট ফোর্স, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এটা হচ্ছে নেট ফোর্স এফ, এফ ইজ ইকুয়াল টু আবার আমরা কি জানি, এম এ। তাহলে আমাদের কি দাঁড়ালো, আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম এ। তাহলে হওয়া উচিত ছিল কত, এমজি হওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে হবে এখন ওজন হয়ে গেছে কত, এমজি প্লাস এমই। তাহলে আমার অ্যাপারেন্ট ওয়েট একটু বেড়ে গেছে। আমার ধরা যাক 50 কেজি ওজন, কিন্তু এখন আমার 50 কেজি ওয়েট হবে না, 50 কেজি ওয়েট প্লাস এইটা, ঠিক আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমার ওয়েটটা ধরো 50 কেজি, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরো। তাহলে দেখো এখন কত ওজন হবে, এম এর জায়গায় আমরা 50 বসিয়ে দিই, 50 ইন্টু 10 প্লাস 2 মানে 600 নিউটন। তার মানে নিউটনটাকে কেজিতে করলে 60 কেজি ওয়েট। তার মানে যদিও আমার ওজন 50 কেজি, কিন্তু লিফট যখন ওপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে, আমার মনে হবে যে আমার ওজন তখন কত হয়ে গেছে, 60 কেজি হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই জন্য লিফট যখন ওপরের দিকে ওঠে তখন আমার মনে হয় যেন আমি ভারী হয়ে গেলাম। এবারে ধরো লিফটটা নিচের দিকে নামছে, এই একই জিনিস, লিফটটা ধরো নিচের দিকে নামছে। লিফট যদি নিচের দিকে নামে তাহলে নিচের দিকের ফোর্সটা বেশি হতে হবে। নিচের দিকের ফোর্স কত, এমজি গ্রেটার দ্যান আর হবে। তাহলে তাই যদি হয় তাহলে নেট ফোর্স কত কাজ করবে, লব্ধি বল, বড়টার থেকে ছোটটা মাইনাস করব, এমজি মাইনাস আর, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। তাহলে তাই যদি হয় আর ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এমজি মাইনাস এম এ। তার মানে আগে আমার অ্যাকচুয়াল ওয়েট কত, এমজি, কিন্তু লিফট যখন নিচের দিকে নামছে তখন সেটা হয়ে গেল কত, এমজি মাইনাস এম এ। মানে আমার মনে হবে যে আমি হালকা হয়ে গেছি। ধরো আগের এক্সাম্পলটা দিয়েই যদি বোঝার চেষ্টা করি, তাহলে এটা হয়ে যাবে কত, 10 মাইনাস 2 মানে 50 8 400 নিউটন। 400 নিউটন মানে 40 কেজি ওয়েট। আমার মনে হবে আমি 10 কেজি ওয়েট লস করে ফেলেছি। মানে 50 কেজি ওজনের একজন লোক যদি নিচের দিকে নামে তাহলে তার মনে হবে সে 40 কেজি হয়ে গেছে, ঠিক আছে। এবার আরেকটা মজার জিনিস রয়েছে, ধরো এবারে লিফটের অ্যাক্সিলারেশন আমরা আস্তে 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 বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যত বাড়াবো তত কী হবে, আমি হালকা হয়ে যাব। করতে করতে আমি ধরো 10 করে দিলাম। যদি আমি 10 করি, এই ইকুয়েশনে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 50 মাইনাস 10, 50 ইন্টু 10 মাইনাস 10 মানে 0। তার মানেটা কি, তার মানেটা হলো আমি ওয়েটলেস হয়ে গেলাম, ভার শূন্য হয়ে যাবে। তাহলে কোনো একটা লিফট যদি আমাদের গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যা, সেই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, মানে প্রচণ্ড স্পিডে ধরো নিচে নামছে, তখন কি হবে, তখন ওয়েটলেস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মানে কি, যদি আমাদের কোনো একটা বডি কখন নিচের দিকে একেবারে গ্র্যাভিটি ফোর্স নিয়ে নামতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে যে ফ্রি ফলিং হচ্ছে, ঠিক আছে।
মানে স্বাধীনভাবে ওটা নিচের দিকে পড়ছে, তার উপরে কোনো রকমের টান ফান নেই। ধরো লিফটের দড়ি ছিঁড়ে গেল, হঠাৎ করে দড়ি ছিঁড়ে গেল, তার লিফটের দড়ি যদি ছিঁড়ে যায় তখন লিফটটা ফ্রি ফল হবে। সেই সময়ে যেটা হবে সেটা হচ্ছে ওই একেবারে জি এর ভ্যালু 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য হয় এই কারণে, অবাধে পতনশীল যখন হয় তখন কিন্তু আর দেওয়ার মানে রিয়াকশান দেওয়ার আর কিছু থাকে না, রিয়াকশান ফোর্সটাই তখন 0 হয়ে যায়। এবারে আরেকটা কেসের কথা ভাবি, এটা আরও মজার ব্যাপার। ধরো অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আমরা গ্রেটার দেন জি করে দিলাম। ঠিক আছে, ধরো আমাদের 10 না হয়ে এর ভ্যালুটা ধরো 12 হয়ে গেল, এরকমও তো হতে পারে। তাহলে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে? 50 ইন্টু 10 মাইনাস 12 মানে মাইনাস 100 নিউটন। তাহলে রিয়াকশান নেগেটিভ, এটার মানেটা কি? রিয়াকশান পজিটিভ রিয়াকশান হওয়া উচিত, রিয়াকশানের ভ্যালু একটা বল সেই ফোর্সের ভ্যালু নেগেটিভ, এটার মিনিংটা কি? এটা মানে প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা কি হয়? তো রিয়াকশান নেগেটিভ মানে কি, আমরা ওপরের দিকে পজিটিভ ধরেছিলাম রিয়াকশানটাকে, তার মানে রিয়াকশান হবে এই রকম। কিন্তু মেঝে আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, আমি মেঝের উপরে দাঁড়িয়ে আছি, মেঝে আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা তো সবসময় আপওয়ার্ডই হওয়া উচিত। মেঝে আমাকে নিচের দিকে কি করে ফোর্স অ্যাপ্লাই করবে? তো এটা যদি হয় তার মানে হলো যে মেঝে আর তোমাকে রিয়াকশান দিতে পারবে না, তুমি তখন মেঝে ছেড়ে ওপরের দিকে উঠতে শুরু করবে, এবং যতক্ষণ না ওই ছাদের মধ্যে তোমার মাথা ঠেকছে ততক্ষণ পর্যন্ত তুমি ওপরের দিকে উঠতে থাকবে, তারপরে ছাদ তোমাকে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এই রকম যদি হয় মানে অ্যাক্সিলারেশন যদি আমাদের 0 হয়ে যায়, অ্যাক্সিলারেশন যদি জি এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি ওয়েটলেস হয়ে যাব। ঠিক আছে, তার মানে আমি শূন্যে ভাসতে থাকবো। ঠিক আছে, এবার যদি আমি আরও বাড়িয়ে দিই তাহলে কি হবে? আমি মেঝে ছেড়ে ওপরের দিকে উঠতে থাকবো, শূন্যে একবারে ওপরের দিকে উঠতে থাকবো, উঠতে গিয়ে আমার মাথাটা গিয়ে ওই যতক্ষণ লিফটের ছাদের মধ্যে না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ওপরের দিকে উঠতে থাকবো। ঠিক আছে, বেশ। এবারে আমি এই ফোর্স অ্যানালিসিস আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। তোমরা পুলির দেখেছো, আমি এখন এই পুলির প্রবলেমটা নিয়ে আলোচনা করব। ধরো একটা পুলি আছে, ঠিক আছে, এটা সিঙ্গেল পুলি। তো এই পুলিটাকে এই পয়েন্টে ফিক্স করা আছে, অ্যাক্সিস এর যে এটাকে এইভাবে ফিক্স করা আছে পুলিটা, আর পুলিটার এইখানে একটা দড়ি লাগানো আছে, রোপ লাগানো আছে। এই রোপের দুপাশে দুটো মাস আমরা লাগিয়ে দিলাম। এই মাসটা হচ্ছে M1 আর এই মাসটা হচ্ছে M2। ঠিক আছে, তো যদি এরকম থাকে তাহলে এর উপরে কি কি ফোর্স কাজ করবে আগে সেটা ভাবো। দেখো, রোপের একটা টেনশন কাজ করবে, রোপটা তো এইখানে আটকানো রয়েছে, তাহলে এই বডির উপরে একটা টেনশন রোপ বরাবর কাজ করবে, সেটা হচ্ছে টি ওপরের দিকে। একই রকমভাবে এইখানেও একটা টেনশন কাজ করবে। যদি একই রোপ হয় তাহলে এই টেনশনটা কিন্তু ভ্যালু একই হবে। যদি আলাদা আলাদা দড়ি হয় তাহলে আলাদা আলাদা টেনশন হবে। যেহেতু এখানে একই দড়ির দুপাশে আমরা ঝুলিয়ে দিয়েছি সেই জন্য এটা কিন্তু একই হবে।
আর কি ফোর্স কাজ করবে, এর ওয়েটটা নিচের দিকে কাজ করবে, এর ওয়েটটা এই দিকে কাজ করবে। সাপোজ আমরা ধরে নিলাম যে M2 গ্রেটার দেন M1, তার মানে কি হবে, এটা এইরকমভাবে নিচের দিকে নামবে, ধরো এটার এ অ্যাক্সিলারেশন হলো, একই রকমভাবে এটা এ অ্যাক্সিলারেশন নিয়ে ওপরের দিকে উঠবে। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমাদের ফোর্সের অ্যানালিসিস শেষ। এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলবো। ফ্রি বডি ডায়াগ্রাম, হোয়াট ইজ ফ্রি বডি ডায়াগ্রাম? দেখো, ফ্রি বডি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা বডি ফ্রি বডি বলবো আমরা তখনই যদি সেই বডির উপরে নেট ফোর্স 0 হয়। ঠিক আছে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করাটাও একই ব্যাপার। আমরা বডির উপরে এমনভাবে ফোর্সগুলোকে দেখাবো যাতে তার উপরে নেট ফোর্সটা 0 হয়ে যায়। তাহলে ধরো এই বডিটার উপরেই আমি করছি, ফ্রি বডি ডায়াগ্রাম 1 করলাম আমরা M1। M1 এর উপরে কি কি ফোর্স কাজ করছে, একটা হচ্ছে M1G কাজ করবে এই দিকে, আর ওপরের দিকে কাজ করছে হচ্ছে T। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে বডি এই ফোর্সের, এই দুটো ফোর্সের অ্যাকশানে বডি ওপরের দিকে ছুটছে, তার মানে বডির উপরে নেট ফোর্স 0 হয়নি। বডির উপরে ফোর্স, নেট ফোর্স একটা ওপরের দিকে কাজ করেছে, যার জন্য কিন্তু বডি ওপরের দিকে ছুটছে। তো এটাকে নীল ফোর্স করার জন্য ফ্রি বডি ডায়াগ্রামে আমরা অ্যাক্সিলারেশনের ঠিক অপোজিট ডিরেকশানে আমরা একটা ফোর্স ড্র করে নেব, সেটা হচ্ছে M1 এ। বোঝা গেল? তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা খুব সহজ। আমরা প্রথমে বডির উপরে অ্যাকচুয়াল যে ফোর্সগুলো কাজ করছে সেগুলোকে আমরা ড্র করব, তারপরে বডির অ্যাক্সিলারেশন যেদিকে আমাদের হবে তার উল্টো দিকে তুমি একটা ফোর্স ড্র করে নাও। ঠিক আছে, হয়ে গেল। সেই ফোর্সের ভ্যালুটা কত হয়ে যাবে, m ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ফ্রি বডি হয়ে গেছে, নেট ফোর্স 0, তাহলে ওপরের দিকের ফোর্স হচ্ছে T আর নিচের দিকের ফোর্স হচ্ছে M1G প্লাস M1A। এটা 1 নম্বর ইকুয়েশন। এবারে আমরা চলে আসি ফ্রি বডি ডায়াগ্রাম 2 নম্বর বডি। 2 নম্বর বডিটা কীরকম দেখো, M2 কি কি ফোর্স কাজ করছে, এই দিকে একটা ফোর্স কাজ করেছে, সেটা হচ্ছে M2G, আর এই দিকে একটা ফোর্স কাজ করছিল সেটা হচ্ছে T, তাই তো? এবারে বলো তো দেখি, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যখন ড্র করব তখন M2A ড্র করতে হবে। এবার M2A কোন দিকে হবে, বডি এবার কোন দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে, এই দিকে। তাহলে বডি যদি নিচের দিকে অ্যাক্সিলারেশন হয়, ফ্রি বডি করার জন্য আমরা ওপরের দিকে একটা MA ফোর্স ভেবে নেব। তার মানে এইখানে আমাদের যে ফোর্সটা করতে হবে সেটা হচ্ছে এই দিকে হয়ে যাবে M2A। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে, T প্লাস M2A ইজ ইকুয়াল টু M2G। ঠিক আছে, তাহলে T প্লাস M2A ইজ ইকুয়াল টু হচ্ছে M2G। ঠিক আছে, আবার দেখো T ইজ ইকুয়াল টু আমরা এখানে কি পেয়েছি, M1G প্লাস M1A প্লাস, 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, এটাকে আমরা একটু অন্যভাবে করি।
টি ইজ ইকুয়াল টু এখান থেকে আমাদের আসছে m2g মাইনাস m2a। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশান এই দুটোকে আমরা যদি কম্পেয়ার করে দিই, দুটো পাশে আমরা টি বের করে নিয়েছি, এবার এই দুটোকে আমরা ইকুয়াল করে দেব, দেখা যাক কি আসে। তাহলে আমাদের আসলো কি m1g প্লাস m1a ইজ ইকুয়াল টু m2g মাইনাস m2a। তুমি এই দিকে নিয়ে চলে আসো এটাকে, করলে আমরা এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে, একবারে লিখছি m2 মাইনাস m1 ইন্টু g বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা পেলাম a ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 ইন্টু জি। ঠিক আছে, টি এর ভ্যালু তুমি যদি যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দাও তাহলেই টি এর ভ্যালুটা পেয়ে যাবে। টি ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত, m1g প্লাস m1a। এই ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও তাহলে যে ভ্যালুটা আসবে একবারে আমি লিখে দিচ্ছি 2m1 m2g বাই m1 প্লাস m2। তাহলে এইভাবে আমরা অ্যানালিসিস করে আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের যে কোনো প্রবলেমই দেওয়া হোক না কেন, তোমরা এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিয়ে করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো ইনক্লাইন প্লেন। ধরো আমি ইনক্লাইন প্লেনের কীরকমভাবে ফোর্সটা অ্যানালিসিস করা যায় সেটা শুধু দেখাচ্ছি। কি কি ফোর্স কাজ করবে, এই দিকে একটা ফোর্স কাজ করবে mg। দেখো mg যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করে নেব ইনক্লাইন প্লেন হলে, একটা অ্যালং দ্য ইনক্লাইন প্লেন আর একটা পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেন। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। সো দিস ইজ mg cos থিটা, আর এই ফোর্সটা হয়ে যাবে কত, mg sin থিটা। আবার আমরা জানি ইনক্লাইন প্লেন তার সঙ্গে লম্বভাবে পারপেন্ডিকুলারলি একটা রিয়াকশান দেবে, সেটা হয়ে যাবে কি r। এই আরটা mg cos থিটাটাকে ব্যালেন্স করে দেবে, যার জন্য বডিটার এই দিকে বা এই রকম দিকে কোনো মোশন হবে না। ঠিক আছে, বডি নিচের দিকে পড়বে কোন ফোর্সের জন্য, এই mg sin থিটা ফোর্সের জন্য। এই ফোর্সটা কিন্তু ব্যালেন্স কেউ করতে পারছে না, তাহলে বডির উপরে এক্সটার্নাল ফোর্স কত হবে, mg sin থিটা। তার ফলে ইনক্লাইন প্লেনে বডির অ্যাক্সিলারেশন যদি বের করতে হয় তাহলে a ইজ ইকুয়াল টু f/m বা g sin থিটা। অবশ্যই এখানে আমরা যে ইনক্লাইন প্লেনটা করেছি সেটা হচ্ছে ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন, মানে এই ইনক্লাইন প্লেনে কোনো রকমের ফ্রিকশন নেই। ঠিক আছে, তাহলে এই রকমভাবে ইনক্লাইন প্লেনের প্রবলেম আমরা বিভিন্ন রকমের ভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারি। একটা প্রবলেম তোমাদের জন্য দেওয়া রইল, বাড়িতে চেষ্টা করো, পরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। ধরো এই ইনক্লাইন প্লেনের মাথায় আমরা একটা পুলি লাগিয়ে দিয়েছি, একটা পুলি লাগিয়ে দেওয়া আছে।
আর এই পুলির সঙ্গে এইখানে আমরা এইখানে একটা M1 মাস লাগানো আছে আর এটা হচ্ছে M2, ঠিক আছে। তো এর জন্য এইটা এই দিকে পড়বে, ঠিক আছে, M2 গ্রেটার দেন M1, এবং এর জন্য এটা আস্তে 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 এই দিকে পড়তে থাকবে। তো এটা যে অ্যাক্সিলারেশান নিয়ে পড়বে সেটা হচ্ছে এ, এই এর ভ্যালুটা বের করতে হবে তোমাদের, ঠিক আছে। তা তোমরা এই প্রবলেমটা বাড়িতে করার চেষ্টা করো। সামনের দিন আমরা এই প্রবলেমটা নিয়েই আলোচনা শুরু করব, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। তাহলে আর কি, এই পর্যন্তই থাকলো। সামনের দিন আবার আমরা এর বাকি অংশটা নিয়ে আলোচনা করব। বাই।